সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী যাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের ব্যাকরণ অংশের সিলেবাস, মানবন্টন ও প্রশ্ন কাঠামো সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই, মূলত তাদের জন্য এই উপস্থাপনা। উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র বই থেকে আমাদের মোট ১০০ নম্বরের পরীক্ষায় উত্তর করতে হয়। এর মধ্যে ৩০ নম্বর ব্যাকরণ অংশ থেকে এবং ৭০ নম্বর নির্মিতি অংশ থেকে। আজকে আমরা ব্যাকরণ অংশের ৩০ নম্বর, এই ৩০ নম্বর প্রশ্নের সিলেবাস, মানবন্টন এবং প্রশ্নের কাঠামো অর্থাৎ পরীক্ষায় কিভাবে এবং কি রকম প্রশ্ন সাধারণত এসে থাকে এই সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ব্যাকরণ অংশে শুরুতেই যে টপিকটি থাকে সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়ম থেকে আমাদের ৫ নম্বর থাকে। এই টপিকে মূলত দুটি প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়। শুরুতে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকে, যেমন উচ্চারণ কাকে বলে, বাংলা উচ্চারণের ৪টি নিয়ম লিখো, কিংবা অধ্বনির উচ্চারণের ৫টি নিয়ম লিখো, অথবা আদ্য অধ্বনির উচ্চারণের ৫টি নিয়ম লিখো, কিংবা এ ধ্বনির উচ্চারণের ৫টি নিয়ম লিখো। এই রকমের একটি বর্ণনামূলক প্রশ্ন থাকে। এর বিকল্প হিসেবেও আরেকটা প্রশ্ন থাকে, সেখানে ৮টা শব্দ দেয়া থাকে। এই ৮টা শব্দের মধ্য থেকে যে কোনো ৫টি শব্দের শুদ্ধ উচ্চারণ খাতায় লিখতে হয়। ব্যাকরণ অংশে দ্বিতীয় যেই টপিকটি রয়েছে সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়মের জন্য ৫ নম্বর বরাদ্দ থাকে এবং ২টি প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়। প্রথমে থাকে একটি বর্ণনামূলক প্রশ্ন, যেখানে বাংলা বানানের সম্পর্কে কোনো একটি বর্ণনামূলক প্রশ্ন লিখতে বলা হয়, যেমন বাংলা বানান কাকে বলে, বাংলা বানানের ৫টি নিয়ম লিখো, কিংবা প্রমিত বাংলা বানান কাকে বলে, প্রমিত বাংলা বানানের যে কোনো ৫টি নিয়ম উদাহরণ সহ লিখো, অথবা নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের ৪টি নিয়ম লিখো। এই রকমের একটি প্রশ্ন থাকে। এই প্রশ্নের বিকল্প হিসেবে ৮টি শব্দ দেয়া থাকে। এই ৮টি শব্দ থেকে যে কোনো ৫টি শব্দের শুদ্ধ বানান লিখতে বলা হয়। ব্যাকরণ অংশে তৃতীয় যেই টপিকটি থাকে সেটি হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। শব্দশ্রেণী বলতে মূলত পদশ্রেণীকে, অর্থাৎ আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। এই যে পদের শ্রেণীবিভাগ রয়েছে, এই পদশ্রেণী বা শব্দশ্রেণী বিষয় থেকে আমাদের ৫ নম্বরের প্রশ্ন বরাদ্দ থাকে এবং এই শব্দশ্রেণী অংশের প্রশ্ন কাঠামোর ক্ষেত্রেও শুরুতে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকে, যেমন আবেগ শব্দ কাকে বলে, আবেগ শব্দ ব্যবহারের ৫টি নিয়ম লিখো, কিংবা শব্দশ্রেণী কাকে বলে, শব্দশ্রেণী কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখো। এই ধরনের একটি প্রশ্ন থাকে এবং এর বিকল্প হিসেবে ৮টা বাক্য দেয়া থাকে। এই ৮টা বাক্যের প্রত্যেকটা বাক্যে কোনো একটি সুনির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছের নিচে দাগ দেয়া থাকে এবং ওই শব্দগুচ্ছটি কোন শব্দশ্রেণীর অন্তর্ভুক্ত বা কোন পদশ্রেণীর অন্তর্ভুক্ত সেটা নির্দেশ করতে হয়। এরকম ৮টা বাক্য থেকে যে কোনো ৫টা বাক্যের নির্দেশিত শব্দের শব্দশ্রেণী নির্ণয় করতে বলা হয়ে থাকে। ব্যাকরণ অংশের সিলেবাসে চতুর্থ যেই টপিকটি রয়েছে সেটা হচ্ছে বাংলা শব্দ গঠন। এখান থেকেও আমাদের ৫ নম্বর বরাদ্দ থাকে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে, অনেক উপায়ে বাংলা শব্দ গঠন করা হয়, যেমন উপসর্গ, সমাস, প্রত্যয়, সন্ধি, দ্বিরুক্তি শব্দ ইত্যাদি। কিন্তু আমাদের বাংলা শব্দ গঠন বিষয়ক প্রত্যেকটা টপিক কিন্তু নেই। আমাদের মূলত ৩টা টপিক আছে। একটা টপিক হচ্ছে উপসর্গ, দ্বিতীয় টপিক হচ্ছে সমাস, তৃতীয় হচ্ছে প্রত্যয়। আমরা যদি এই অংশের প্রশ্ন কাঠামো নিয়ে কথা বলি, তাহলে এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে উপসর্গ, সমাস এবং প্রত্যয় ৩টি টপিক থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে না। পরীক্ষায় মূলত ২টি টপিক থেকে ২টি প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়। ধরা যাক উপসর্গ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন আসলো, যেমন উপসর্গ কাকে বলে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে।
তাহলে এর বিকল্প হিসেবে কি আসতে পারে? আসতে পারে সমাস নির্ণয় কিংবা প্রত্যয় নির্ণয়, যে কোনো একটি। ৮টা শব্দ থাকবে, এই ৮টা শব্দ থেকে বেশ বাক্য সহ যে কোনো ৫টি শব্দের সমাস নির্ণয় করতে বলা হবে, কিংবা ৮টা শব্দ দেয়া থাকবে, এগুলোর প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে বলা হবে। আবার যদি উপসর্গ থেকে প্রশ্ন না আসে, তাহলে সমাস থেকে একটি প্রশ্ন আসবে, প্রত্যয় থেকে একটি প্রশ্ন আসবে। অর্থাৎ আমাদের যেই শব্দ গঠন অংশটি রয়েছে, এই টপিকটি থেকে মূলত যে কোনো ২টা টপিক থেকে প্রশ্ন আসবে, ৩টা টপিক থেকে প্রশ্ন আসবে না। এবং ২টা টপিকের যে কোনো একটা টপিক থেকে আমাদেরকে উত্তর করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পঞ্চম যেই টপিকটি রয়েছে সেটা হচ্ছে বাংলা বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব বলতে মূলত এখানে বাক্য কাকে বলে, বাক্যের শ্রেণীকরণ এবং বাক্য সম্পর্কিত আমাদের ব্যাকরণিক যেই অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়টা। বাক্যতত্ত্ব টপিক থেকেও আমাদেরকে মূলত একটি প্রশ্নের উত্তর করতে হয়, যে কোনো ২টি প্রশ্ন থেকে। শুরুতে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকে, যেমন বাক্য কাকে বলে, অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ কত প্রকার এবং কি কি, উদাহরণ সহ উপস্থাপন করো। কিংবা গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখো। এইভাবে যে কোনো একটি বর্ণনামূলক প্রশ্ন থাকে। তারপরে এর বিকল্প হিসেবে আমাদেরকে ৮টা বাক্য দেয়া হয় এবং এই বাক্যগুলোকে বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হয়। যেমন একটি বর্ণনামূলক বাক্য দেয়া হলো, বলা হলো যে এটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করো। কিংবা একটি প্রশ্নবোধক বাক্য দেয়া হলো, বলা হলো এটাকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করো। এইরকম ভাবে ৮টা বাক্য দেয়া থাকে, যে কোনো ৫টা বাক্যের রূপান্তর। তোমরা যেটা এর আগের ক্লাসে ইংরেজিতে পড়েছো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মূলত সেইটাই। এই ধরনের বাক্য রূপান্তর পরীক্ষায় এসে থাকে। উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ব্যাকরণ অংশের সর্বশেষ যেই টপিক, এটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই টপিকের জন্য ৫ নম্বর বরাদ্দ থাকে। এই টপিকের বিপরীতে আমাদের যে প্রশ্ন কাঠামো থাকে, বিশেষ করে শুরুতে একটি অনুচ্ছেদ দেয়া থাকে। ৪, ৫ বা ৬ বাক্যের একটা অনুচ্ছেদ দেয়া থাকে এবং এই অনুচ্ছেদে বেশ কিছু ভুল থাকে, নানা রকমের ভুল থাকতে পারে। এই যে অপপ্রয়োগ, নানা রকমের ভুল থাকতে পারে, এই ভুলগুলোকে অর্থাৎ অপপ্রয়োগগুলোকে শুদ্ধ করে লিখতে বলা হয়। এবং এই প্রশ্নের বিকল্প হিসেবে ৮টা বাক্য দেয়া থাকে। এই বাক্যগুলোর মধ্যেও কোথাও না কোথাও ভুল থাকে। বানানগত ভুল হতে পারে, শব্দের প্রয়োগজনিত ভুল হতে পারে, বাক্যের গঠনগত ভুল হতে পারে, যে কোনো রকমের ভুল হতে পারে। এই বাক্যগুলোকে শুদ্ধ করে লিখতে বলা হয়। এই ৬টা টপিক থেকে ৫ নম্বর করে আমাদেরকে মূলত ৫-৬ ৩০ নম্বরের উত্তর করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ব্যাকরণ অংশের যে ৬টি টপিক রয়েছে, এই টপিকগুলো শেখার ক্ষেত্রে এবং পরীক্ষায় উপযোগী প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে উল্লেখিত এই সিলেবাস এবং এর মানবন্টন, প্রশ্নের কাঠামো, এই কথাগুলো বিবেচনায় রেখে তোমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। কারণ সবসময় মনে রাখবে, পরীক্ষায় ভালো করার জন্য সুন্দরভাবে পরিকল্পনাটা জরুরি। কি পড়তে হবে এবং কি পড়তে হবে না, এই বিষয়ে তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং কিভাবে পড়তে হবে সেই বিষয়ে পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।